আমার স্নেহের শিক্ষার্থীগণ, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলে সুস্থ আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। আশা করি ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত প্রতিটি অনলাইন ক্লাস তোমরা করছো এবং নোট করে রাখছো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নিই, তাই না? একাদশ শ্রেণীতে যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি। আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র সিলেবাসটা কিন্তু প্রায় শেষ। এই বিষয়ের উপরে তোমাদের সাথে কিন্তু আজকে আমাদের আমার সর্বশেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আজকের অনলাইন ক্লাসটি শুরু করা যাক। আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি পরিচালনা করছি আমি শ্রাবণী ধর, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র অধ্যায় নবম ব্যবসায়ের অবস্থান ৩ এর উপর ক্লাস নেব। তোমাদের সাথে আজকে আমার ১৪তম ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি এখন কয়েকটি ছবি দেখাবো। তোমরা বলবে যে এই ছবিগুলো দ্বারা তোমরা কি বুঝতে পারছো। ঠিক আছে? তাহলে চলো আমরা কয়েকটি ছবি দেখে ফেলি। আচ্ছা, প্রথম ছবিটি দেখে তোমরা কি বুঝতে পারছো বলো তো? এখানে কয়েকটি প্রতিষ্ঠান তোমরা দেখতে পাচ্ছ না? ব্যাংক, ক্যান্ডি শপ আর কি বেকারি, তাই তো? এখানে কিছু প্রতিষ্ঠান দেখতে পাচ্ছ, কিছু আ বিল্ডিং দেখতে পাচ্ছ এবং কয়েকটি মানুষ হেঁটে যাচ্ছে। তো এই পরিবেশটা দেখে তোমরা কি বুঝতে পারছো বলো তো? যে এটি কি গ্রাম্য পরিবেশ? মানে গ্রামে অবস্থান করছে নাকি শহরে অবস্থান করছে? কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এটি শহরে অবস্থান করছে। আচ্ছা। এরপরে দেখো, এখানে আরো একটি ছবি দেওয়া হয়েছে। এই বাম পাশের ছবিটি দেখে কি বুঝতে পারছো? এখানে চাষাবাদের একটি ছবি দেওয়া হয়েছে, তাই না? আ তো এই ছবির দ্বারা তোমরা কি বুঝতে পারছো? এটি কোথায় অবস্থিত? মানে গ্রাম্য অঞ্চলে নাকি শহর অঞ্চলে? কোনটি বলো তো? হ্যাঁ, এটি অবশ্যই গ্রাম্য অঞ্চলে। আচ্ছা, এখানেও কিছু আমরা আ দোকান দেখতে পাচ্ছি যারা ব্যবসা করছে। তোমরা বলতে পারবা যে এই পরিবেশটা কোথায়? গ্রামে নাকি শহরে? হ্যাঁ, ঠিকই বলেছ। এই পরিবেশটা আমরা বুঝতে পারছি যে এটি গ্রামে অবস্থান করছে, তাই তো? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আমাদের পাঠ শিরোনাম কি আজকে বলো তো? আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে ব্যবসার অবস্থানের প্রকারভেদ। অর্থাৎ আমরা তো গত ক্লাস ২ টা ক্লাস এই ব্যবসার অবস্থানের উপর করেছি। তোমরা জানো যে ব্যবসায় অবস্থান কাকে বলে, তাই না? এবং এটার উত্তম ব্যবসায় অবস্থানের বৈশিষ্ট্যগুলো কি সহ তোমাদের কিন্তু অনেকগুলো টপিকস পড়ানো হয়েছে। আজকে আমরা পড়ব ব্যবসায় অবস্থানের প্রকারভেদগুলো কি, কি? ঠিক আছে? তাহলে ব্যবসায় অবস্থান তো তোমরা জানো। কি? যে ব্যবসায় যে জায়গাতে স্থাপন করা হয়, যে স্থানে ব্যবসায়টি স্থাপন করা হয়, পরিচালিত করা হয় সেটিকেই ব্যবসার অবস্থান বলে, তাই না? তো এখন এই আ আজকের ক্লাসটির শেষে তোমরা কি শিখবে? আমরা একটু দেখে নিই। আজকের ক্লাসটির শেষে তোমরা ব্যবসার অবস্থানের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় শহরে অবস্থানের সুবিধা ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় শহরে অবস্থানের অসুবিধা ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের সুবিধা ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায়ের গ্রাম্য অবস্থানের অসুবিধাগুলো ব্যাখ্যা করতে পারবে। তার সাথে, সাথে তোমরা একটি আজকের ক্লাসটি বুঝলা কিনা এজন্য একটা সৃজনশীল প্রশ্ন আমি দিয়ে রাখবো স্ক্রিনে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে? আজকে এই ক্লাসের উপরে। ওকে? তাহলে মনোযোগ দিয়ে আমরা ক্লাসটি করি চলো। প্রিয় শিক্ষার্থী, ১ম এ তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? ব্যবসায়ের অবস্থানের প্রকারভেদ দেখতে পাচ্ছ। কয় প্রকার বলো তো? এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো? আমার সাথে, সাথে বলো, তাহলে পড়াটা তোমাদের হয়ে যাবে। কয় প্রকার? ৩ প্রকার দেওয়া আছে, তাই না? কি, কি? শহরে অবস্থান, গ্রাম্য অবস্থান এবং শিল্প এলাকায় অবস্থান। খুব সহজ। শহরে অবস্থান কাকে বলে? যদি শহরের উপকণ্ঠে বা শহরে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, তাহলে আমরা বুঝবো এটি শহরে অবস্থান। ঠিক আছে? তো এখানে শহরে অবস্থানের কিন্তু বেশ কিছু সুবিধা আছে। যেমন এখানে যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো। হ্যাঁ? তারপরে এখানে বিভিন্ন নাগরিক সুবিধা পাওয়া যায়। আম এরকম কিন্তু এখানে শক্তি সম্পদের প্রাপ্তব্যতা, শ্রমিক কর্মচারী এখানে খুব ভালো পাওয়া যায়। তো এরকম কিন্তু অনেক সুবিধা আছে। আবার অসুবিধাও অনেক আছে। যেমন এখানে সংস্থাপন ব্যয় অনেক বেশি।
এখানে যানজটের সমস্যা হয়, এখানে পরিবেশ অত বেশি নিরিবিলি সুন্দর না, হ্যাঁ? গ্রামের পরিবেশ যেমন, তেমন তো হয় না। এখানে যানজট, পরিবেশ দূষণ এগুলো লেগেই থাকে। তো এগুলো কিন্তু আবার এখানে অসুবিধা। আমরা এগুলো ডিটেইলস আকারে আজকে পড়ব। আর গ্রাম্য অবস্থান কি? যে শহরকে ভিত্তি না ধরে আমরা যখন অনেক দূরে, শহর থেকে অনেক দূরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি, তখন সেটাকে কিন্তু বলা হয় গ্রাম্য অবস্থান। অর্থাৎ গ্রামে যে ব্যবসাটি গড়ে তোলা হচ্ছে, সেটিই হচ্ছে গ্রাম্য অবস্থান। অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু গ্রামে উপযুক্ত। কুটির শিল্প যেগুলো আ চালিত যে শিল্পগুলো আছে, হস্তজাত শিল্প, কুটির শিল্প। তো এইগুলো কিন্তু গ্রাম্য, যেমন তাঁত শিল্প এগুলো কিন্তু আমরা দেখি যে এগুলো গ্রামেই অবস্থান করাটাই বেশি ভালো। কারণ কি? কিছু সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, সেই সুবিধাগুলো আমরা দেখব এবং শিল্প এলাকায় অবস্থান। ৩ নাম্বার কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে বলো তো? শিল্প এলাকায় অবস্থান। শিল্প এলাকা বলতে কি বুঝি? শিল্প এলাকায় যে ব্যবসায়ী গড়ে ওঠে তাকেই বলা হচ্ছে শিল্প এলাকায় অবস্থান। তাহলে শিল্প এলাকাটা কি? শিল্প এলাকা হচ্ছে পরিকল্পনাধীন কোন মানে কোন স্থান গড়ে তোলা হয় যে মানে কি উদ্দেশ্যে? অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান একসাথে গড়ে তোলার উদ্দেশ্যে যে স্থান গঠন করা হয়। ঠিক আছে? এবং এটি পরিকল্পনাধীন অবশ্যই। পরিকল্পনা করে তখনই তাকে বলা হচ্ছে শিল্প এলাকা। অর্থাৎ কি বললাম? যে পরিকল্পনা করে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান যখন এক জায়গাতে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় বা যে স্থানে এই শিল্পগুলো গড়ে তোলা হয়, সেই স্থানটাকে বলা হচ্ছে শিল্প এলাকা। অনেকগুলো শিল্প এলাকা কিন্তু আছে আমরা এবং এই শিল্প এলাকাগুলো কিন্তু সাধারণত সরকার পরিকল্পনা করে থাকে এবং সরকার এগুলো সাধারণত পরিচালিত করে সরকার চালিত সরকারই পরিচালিত করে থাকে। বুঝতে পারছো? তো যেমন কি? যেমন আমরা জানি বিসিক শিল্প এলাকা। তারপরে কি? ইপিজেড, হ্যাঁ? ইপিজেড। তারপরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এগুলো কিন্তু শিল্প আ এলাকার উদাহরণ। তো এইসব এলাকায় যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে তখন আমরা সেটাকে কি বলব? শিল্প এলাকায় অবস্থান। আচ্ছা। প্রিয় শিক্ষার্থী, ব্যবসায়ের অবস্থানটা কোথায় হওয়া উচিত? এটি কিন্তু ব্যবসার প্রকৃতির উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এবং বেশ কিছু সুযোগ সুবিধা আমরা বিবেচনা করব, ব্যবসার প্রকৃতি বিবেচনা করব। তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে ব্যবসায়টি কোথায় গড়ে তোলা উচিত হবে। শিল্প এলাকায় নাকি গ্রাম্য এলাকায় নাকি শহর এলাকায়। বুঝতে পারছো? তাহলে চলো এগুলো কিন্তু আমাদের জানার জন্য, বোঝার জন্য আমাদের অবশ্যই বুঝতে হবে যে শহরে অবস্থানে কি সুযোগ সুবিধা আছে, অসুবিধা আছে। তারপরে গ্রাম্য অবস্থানের কি সুযোগ সুবিধা বা অসুবিধা আছে এবং শিল্প এলাকা তো আমরা বুঝতেই পারছি এখানে শিল্প এলাকাতে যে ব্যবসা অবস্থান গড়ে তোলা হবে সেটি। এটি সাধারণত শহর অঞ্চলেই হয়ে থাকে। শিল্প এলাকাটা কিন্তু মানে অনেক দূরে গ্রামের পরিবেশে হয় না। এটি শহরের সন্নিকটেই হয়ে থাকে। এজন্য আমরা একে কিন্তু শহরে অবস্থানও বলতে পারি। কিন্তু পার্থক্য হচ্ছে শহর অবস্থানের সাথে শিল্প এলাকায় পার্থক্য হচ্ছে এখানে আ পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনাধীন অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান এক স্থানে গড়ে তোলা হয়। এটি পার্থক্য, হ্যাঁ? আচ্ছা তাহলে চলো আমরা এখন শহরে অবস্থান এবং গ্রাম্য অবস্থান এই দুটির মানে সুযোগ সুবিধাগুলো দেখে নিই। ঠিক আছে? তাহলে শহরে অবস্থানের সুযোগ সুবিধাগুলো কি? ব্যবসায়ের অবস্থানের ক্ষেত্রে। তো ১ম এ আমরা দেখতে পাচ্ছি কি? উপকরণাদির সহজ প্রাপ্তি। তো আমরা জানি যে ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন করতে কিন্তু আমাদের যন্ত্রপাতি, কাঁচামাল এগুলো কিন্তু অনেক প্রয়োজন পড়ে। এবং এগুলো কিন্তু আমরা দেখতে পারি যে এই যে যন্ত্রপাতিগুলো এগুলো কিন্তু শহরেই বেশি আমরা পেয়ে থাকি এবং শহরেই কিন্তু এগুলো সংগ্রহ করাটা অনেক সহজ হয়। তো এইজন্য উপকরণাদি সহজ প্রাপ্তিটাও শহরে অবস্থানের একটি অন্যতম সুবিধা। এরপরে দেখো সহজ বাজার সুবিধা। উৎপাদন পণ্য আমরা কি করব? আ কারখানাতে বা বাড়িতে ফেলে রাখবো? অবশ্যই না। এটি কিন্তু আমার মূল উদ্দেশ্য বিক্রয়, তাই না? তো এই বিক্রয় কোথায় করা যায়? যেখানে বাজার আছে, সেখানেই তো আমরা বিক্রয় করতে পারব। তো শহরে যেহেতু অনেক মানুষের বসতি, এখানে স্থানীয় বাজার কিন্তু অনেক বড় হয়ে থাকে এবং খুব সহজে শহর থেকে আমরা অন্য জায়গাতে পণ্যদ্রব্য পৌঁছে দিতে পারি। তো এইজন্য শহরে আ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অন্যতম সুযোগ সুবিধা হচ্ছে কি? এখানে সহজেই বাজার সুবিধাটা পাওয়া যায়। এটি কিন্তু একটি বড় সুবিধা। এজন্য অনেক উদ্যোক্তা শহরে ব্যবসা প্রতিষ্ঠান গঠনের কি হয়? আগ্রহী হয় বেশি। ঠিক আছে? আচ্ছা এখানে বলা হচ্ছে ৩ নাম্বার কি তোমরা দেখতে পাচ্ছ সুবিধা? কি? সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতি। শহরে কিন্তু
অনেক ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলে। যেমন ধরো হচ্ছে ব্যাংক, বীমা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, হ্যাঁ? তো চিত্ত বিনোদন, বিভিন্ন ধরনের সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠান, এই যে ব্যাংক, বীমাটাই আমরা বলতে পারি। তো এই মেরামত যে মেরামতধর্মী যে প্রতিষ্ঠানগুলো, এগুলো কি করে? সেবা দিয়ে থাকে না? তো এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে উদ্যোক্তা চায় যে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানটা শহরেই গঠন করব। কারণ কি? এখানে বিভিন্ন ধরনের সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলে। খুব সহজে আমরা এই সকল সেবা গ্রহণ করে থাকি। হ্যাঁ? এরপরে বলা হচ্ছে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আমরা জানি গ্রাম অঞ্চলের পরিবেশ সুন্দর অনেক, কিন্তু রাস্তাঘাট যদিও এখন অনেক পরিবর্তন হচ্ছে অনেক গ্রামে, কিন্তু অনেক গ্রামে আমরা কিন্তু গ্রাম বলতে বুঝি যে রাস্তাঘাট একটু ভাঙাচোরা হবে। এখানে হেঁটে যেতে হয় অনেক পথ, গাড়ি ঢোকে না। ঠিক আছে? তো এটা যদিও এখন অনেক কমে যাচ্ছে আস্তে, আস্তে শহর গ্রামটাও উন্নত পরিবহন হয়ে যাচ্ছে। কিন্তু সে তুলনায় কিন্তু আমরা দেখি যে শহরে যে পিচ ঢালা যে রাস্তা এবং অনেক আম আম সেতু, আ এই পরিবহনটা কিন্তু অনেক উন্নত গ্রামের চেয়ে। এবং যোগাযোগ ব্যবস্থা এখানে শহরে কিন্তু ইন্টারনেটের ব্যবস্থা অনেক বেশি উন্নত গ্রামের চেয়ে। এবং এখানে যে 3G, 4G যে ব্রডব্যান্ড এই ইন্টারনেট গুলোর সুযোগ সুবিধাও আমরা পেয়ে থাকি। এজন্য অনেক উদ্যোক্তা এইসব দিক বিবেচনা করে শহরকেই আম আ ব্যবসায় অবস্থানের আম আগ্রহী, অর্থাৎ শহরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হয়। আচ্ছা, এরপরে দেখো শ্রমিক কর্মীর সহজ প্রাপ্যতা। শহরে আমরা জানি যে অনেক মানুষ শহরে বসবাস করে গ্রামের তুলনায়, হ্যাঁ? এখানে ঘনবসতি হয়ে থাকে শহরটি এবং অনেক মানুষই গ্রাম থেকে শহরে জীবিকার উদ্দেশ্যে চলে আসে। যার ফলে কিন্তু আমরা সহজেই শহরে শ্রমিক কর্মী খুব সহজেই পেয়ে যেতে পারি। এটিও শহরে অবস্থানের আরেকটি বড় সুবিধা। আচ্ছা, আরেকটি বলা হচ্ছে শক্তি সম্পদ প্রাপ্তিতে সুবিধা। আমরা জানি যে বিদ্যুৎ, গ্যাস, কয়লা, আ তেল এই জিনিসগুলো শহরে কিন্তু অনেক ভালো পাওয়া যায়। হ্যাঁ? গ্রামের তুলনায়। অনেক গ্রামে কিন্তু গ্যাস যায় না। মানে গ্রামে সাধারণত গ্যাস আম একদমই যায় না। কিছু, কিছু গ্রামে গেছে সেটা আলাদা বিষয়। হ্যাঁ? তো এই যে শক্তি সম্পদগুলো যেকোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু শক্তি সম্পদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শক্তি সম্পদ ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান আমরা গড়ে তোলাটা মানে অনেকটাই কঠিন হয়ে যায়। যার ফলে দেখা যাচ্ছে যে আমরা শহরে যদি ব্যবসায়ের অবস্থান করি তাহলে এই শক্তি সম্পদ প্রাপ্তির সুবিধা হয়। যার ফলে অনেক উদ্যোক্তাই শহরে ব্যবসা প্রতিষ্ঠান গঠনের জন্য আগ্রহী হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নাগরিক সুবিধার উপস্থিতি। শহরে কিন্তু যে যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন নাগরিক সুবিধা আমরা পেয়ে থাকি। যেমন এখানে আম হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ? অর্থাৎ চিকিৎসার যে বিষয়টি, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, চিত্ত বিনোদনের যে সুবিধা, তো এই বিভিন্ন নাগরিক সুবিধা কিন্তু আ শহরের বাসিন্দারা পেয়ে থাকে। যার ফলে অনেক উদ্যোক্তাই শহরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হয়। এরপরে বলা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা জানি যে গ্রামের তুলনায় শহরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো। তাই না? অনেক উন্নত। এবং এখানে আমরা খুব সহজেই কিন্তু নিরাপত্তা কর্মীদের, ফায়ার সার্ভিস, হ্যাঁ? এদের কিন্তু খুব সহজে আমরা সাহায্য পেয়ে থাকি। যেটি গ্রামে কিন্তু এতটা সহজে পাওয়া যায় না। এটিও একটি শহরে অবস্থানের বড় সুবিধা। এরপরে বলা হচ্ছে সরকারি সুযোগ সুবিধা লাভ। সরকারি সুযোগ সুবিধার বিভিন্ন আমরা জানি যে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করতে সরকারের বিভিন্ন বিধিনিষেধের বিষয় আছে। বিভিন্ন সরকারি সংস্থার সাথে যোগাযোগের প্রয়োজন পড়ে। তো এই শহরে যেহেতু বেশিরভাগ সরকারি মানে শহরেই যেহেতু এই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে, যার ফলে তাদের সাথে যোগাযোগ করা কিন্তু আমাদের অনেক আম কি হয়ে যায়, অনেক সুবিধা হয়। যার ফলে এই সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা খুব সহজেই লাভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলা হচ্ছে প্রশিক্ষণ সুবিধা। আমরা জানি যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে দক্ষ শ্রমিকের প্রয়োজন এবং দক্ষ শ্রমিকটা তখনই হবে যখন তারা প্রশিক্ষিত হবে এবং এই প্রশিক্ষণ যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু গ্রামে অবস্থান করে না। সাধারণত এগুলো শহরে অবস্থান করে প্রশিক্ষণের যে প্রতিষ্ঠানগুলো। তো একজন শ্রমিক কর্মী খুব সহজেই এই সকল প্রতিষ্ঠানে প্রশিক্ষিত হয়ে নিজেকে অনেক দক্ষ করে তুলতে পারে এই প্রশিক্ষণের সুবিধাটা নিয়ে। এজন্য এটিও প্রশিক্ষণে মানে শহরে খুব সহজে প্রশিক্ষণের সুবিধা পাওয়া যায়। এটিও শহরে অবস্থানের একটি গুরুত্বপূর্ণ
আম সুবিধা। ঠিক আছে? তো এই হলো শহরে অবস্থানের সুবিধাগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা দেখে নিই যে সবই যে সুবিধা শহরে ব্যবসা অবস্থানের তা কিন্তু না। কিছু কিন্তু অসুবিধাও আছে। তাই তো? তাহলে চলো আমরা এই শহরে অবস্থানের বেশ কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো দেখে নিই। চলো। আচ্ছা, শহরে অবস্থানের অসুবিধা। ১ম এ বলা হচ্ছে যে অধিক সংস্থাপন ব্যয়। আমরা জানি যে শহরে আমরা কিন্তু জমি কিনতে গেলে জমিই পাওয়া যায় না। ঠিক আছে? তো জমি কিনবো কি? এরকম একটা বিষয়, তাই না? বিল্ডিং কিনতে হয়। অর্থাৎ ফ্লোর ১০ তলা, ৯ তলা, ৮ তলা এরকম। কিন্তু গ্রামে কিন্তু এই বিষয়টা নাই। হ্যাঁ? তো এই যে মানে একটা জায়গা কিনে যে আমি দোকান মানে ব্যবসায় স্থাপন করব, এটির জন্য অনেক মূলধনের প্রয়োজন। কারণ কি এখানে এই ভূমির দাম নির্মাণ ব্যয় অনেক বেশি হয়ে থাকে। অধিক সংস্থাপন ব্যয় এটি হচ্ছে শহরে অবস্থানের সবচেয়ে বড় অসুবিধা। এজন্য অনেক উদ্যোক্তাই এত টাকা না থাকার ফলে তারা শহরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে না। এরপরে বলা হচ্ছে অধিক শ্রম ব্যয়। আমরা জানি যে শহরে কিন্তু জীবিকা নির্বাহ ব্যয়টা, জীবিকার মান যেমন ভালো শহরে অবস্থানে, তেমন জীবিকা নির্বাহ ব্যয়টাও কিন্তু অনেক বেশি। যার ফলে গ্রামে যেমন খুব কম টাকা দিয়ে, কম মজুরি দিয়ে আমরা শ্রমিক পেতে পারি। কিন্তু শহরে কিন্তু খুব কম মজুরি দিয়ে আমরা শ্রমিক পাই না। এখানে কিন্তু অনেক মজুরি দিতে হয় আমাদের। যেহেতু এখানে আম জীবনযাত্রার মানটা আ জীবনযাত্রার মানটা ভালো এবং এইখানে আম লাইফস্টাইল অনুযায়ী চলতে গেলে বা সেই অনুযায়ী যেভাবেই আমরা চলি না কেন, গ্রামের চেয়ে কিন্তু শহরে জীবনযাত্রার মান মানে জীবনযাত্রার ব্যয়টা অনেক বেশি। ঠিক আছে? এইজন্য আমাদের শ্রমিকদেরকে মজুরিও বেশি দিতে হয়। এটি কিন্তু আরেকটি অসুবিধা শহর অবস্থানের। আরেকটি বলছে পরিবেশ দূষণ। আমরা জানি যে এই শহরে যেহেতু অধিক মানুষের বসতি, যার ফলে কি হয়? পরিবেশ দূষণও অধিক হয়। শব্দ পরিবেশন, বায়ু পরিবেশন, হ্যাঁ? তো এই যে পানি পরিবেশ দূষণ, শব্দ পরিবেশ দূষণ। তো এই যে পরিবেশ দূষণগুলো আরেকটি বড় অসুবিধা শহরে অবস্থানের। এরপরে বলা হচ্ছে শ্রমিক অসন্তোষ। আমরা জানি যে শহরে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তাদের আম সাধারণত বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু কি থাকে বলতো? ট্রেড ইউনিয়ন থাকে। ঠিক আছে? তো এই ট্রেড ইউনিয়নের দ্বারাও কিন্তু শ্রমিক কর্মচারীরা অধিক চাপ প্রয়োগ করে। তারা কিন্তু মানে তাদের দাবি-দাওয়া আম মিটানোর জন্য আন্দোলন করে এবং তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা যায়। ঠিক আছে? এটিও একটি বড় অসুবিধা শহরে অবস্থানের। এরপরে বলা হচ্ছে যাতায়াতের সমস্যা। যদিও শহরে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত আমি মানলাম। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যানজটের। অর্থাৎ মানে আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি যে আমরা এই ধানমন্ডি থেকে গুলশান যাবো। কি অবস্থাটা হবে? যদি বিকাল ৫ টায় বের হয় বা ৪ টায় বের হয় বা ৯ টায় ১০ টায় বের হয়, কি অবস্থাটা হয়? এই যে যানজট করতে অনেক সমস্যা এবং শহরে যেহেতু জীবনযাত্রার ব্যয়টা অনেক বেশি, এখানে বাড়ি ভাড়া অনেক বেশি। অনেক শ্রমিক কর্মীরা এত বাড়ি ভাড়া দিয়ে শহরের উপকণ্ঠে থাকতে পারে না। তো তারা একটু দূরে থাকে। তাদের ভাড়া যেহেতু কম দিতে হয়। তো এই দূর থেকে আসা আ ব্যবসা প্রতিষ্ঠানে এটিও একটি বড় সমস্যা। যাতায়াতের যে সমস্যাটা হয়। তো এটিও একটি শহরে অবস্থানের অন্যতম অসুবিধা। এরপরে বলা হচ্ছে সম্প্রসারণের অসুবিধা। আমরা শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান করলাম। এটিকে আমি চাচ্ছি যে অনেক বড় করব। কিন্তু অনেক বড় কিভাবে করব? জায়গা পাচ্ছি না এবং জায়গা আ পেলেও অনেক দাম। এত দাম দিয়ে জায়গা কিনে ব্যবসায় সম্প্রসারণ করাটা অনেকের পক্ষে অসম্ভব হয়ে থাকে। তো এটিও শহরে অবস্থানের আরেকটি অসুবিধা। এরপরে বলা হচ্ছে রাজনৈতিক চাপ। শহর অবস্থানের কিন্তু এখানে রাজনৈতিক কর্মীরা খুব সক্রিয় যেটি গ্রামে নাই। তাদের এবং এখানে কোনো আম মানে তাদের বিরুদ্ধে গেলেই তারা হরতাল, ধর্মঘট, ঘেরাও এগুলো করে থাকে। যার ফলে কিন্তু শহরে অবস্থানের যে ব্যবসায় প্রতিষ্ঠান মানে পরিচালনা করা অনেক সময় অনেক কষ্টকর হয়ে থাকে। এটিও শহরে অবস্থানের অন্যতম অসুবিধা। এরপরে বলা হচ্ছে অত্যাধিক সংগ্রহ ও সংরক্ষণ ব্যয়। শহরে অবস্থানে আমরা জানি যে যেকোনো কিছু পণ্য-দ্রব্য আমরা সংগ্রহ করা, সেটা ক্রয় করা, যাতায়াত ব্যয়, বিভিন্ন কর ব্যয়, তারপরে হচ্ছে উন্নয়ন ব্যয়, ভূমি ব্যয় মানে ভূমি কর, ঠিক আছে? অ্যা উন্নয়ন কর, এই করগুলো অনেক বেশি হয়ে থাকে। যার ফলে সংগ্রহ এবং সংরক্ষণ ব্যয়টা অনেক বেশি হয়ে থাকে শহরে। এরপরে বলা হচ্ছে কর্ম পরিবর্তনের প্রবণতা। শহরে যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানগুলো আ মানে একটির পর একটি প্রতিষ্ঠিত মানে স্থাপন করা হয়। ঠিক আছে? খুব সহজেই কিন্তু শ্রমিক কর্মীরা
বুঝতে পারে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানে অধিক সুযোগ সুবিধা দিচ্ছে। তারা কিন্তু খোঁজ খবর রাখে। যার ফলে যে প্রতিষ্ঠানে সে চাকরি করছে একটু তার মনে হলে যে মনে যদি হয় যে আমার এখানে একটু বেতন কম বা যে মানে কর্মপরিবেশ অত বেশি ভালো না। পাশের ব্যবসা প্রতিষ্ঠানে যতটা ভালো। তো সে এগুলো মনে করে সে কিন্তু ওই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। লেবার টার্নওভার বৃদ্ধি পায়। আমরা জানি যে লেবার টার্নওভার কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই এটি কিন্তু আ মানে স কি বলবো ওটাকে? ভালো নয়। ঠিক আছে? যে সুফল বয়ে নিয়ে আসে না। তো এই পরিবর্তন প্রবণতা কিন্তু শহরেই দেখা যায়। যেহেতু এখানে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং কর্মীরা এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে শিফট করে, চলে যায়। ঠিক আছে? তো এই হচ্ছে শহরে পরিবেশের বা শহরে অবস্থানের অসুবিধাগুলো আমরা দেখলাম। সুবিধাও দেখলাম, অসুবিধাগুলোও আমরা দেখে নিলাম। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে ব্যবসার গ্রাম্য অবস্থানের সুবিধাগুলো কি, কি? আমরা তো শহরে অবস্থানের সুবিধাগুলো দেখলাম। তাই গ্রাম্য অবস্থানেও তো অনেকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হয়। কি, কি কারণে গ্রাম্য পরিবেশে মানে মানুষ ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী? আমরা একটু দেখে নিই। প্রথমত যে বিষয়টা সেটি হচ্ছে জমির কম দাম। আমরা জানি যে শহরে অনেক জমির দাম। কিন্তু গ্রামে জমির খুবই কম দাম। যার ফলে যে কেউই মানে একটু চেষ্টা করলেই অল্প মূলধন দিয়েই কিন্তু গ্রামে আম কি করে ব্যবসাটা স্থাপন করতে পারে। এটি একটি গ্রাম্য অবস্থানের সবচেয়ে বড় সুবিধা। আরেকটি সুবিধা হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। আমরা জানি যেকোনো প্রতিষ্ঠানের জন্যই কাঁচামালটা কিন্তু অপরিহার্য এবং গ্রামে কিন্তু কম মূল্যে খুব সহজেই এই কাঁচামাল খুব সহজেই পাওয়া যায়। এটিও গ্রাম্য অবস্থানের আরেকটি সুবিধা। এরপরে বলা হচ্ছে স্বল্প মূল্যে শ্রমিক প্রাপ্তি। স্বল্প মূল্যে শ্রমিক প্রাপ্তি কি? এখানে গ্রামের জীবনযাত্রার ব্যয়টা তো শহরের মতো এত বেশি না। যার ফলে মানুষ কিন্তু অল্পতেই পরিতৃপ্তি। হ্যাঁ? তো এইজন্য আম অল্প মজুরি দিয়েই কিন্তু এখানে শ্রমিক কর্মচারী পাওয়া যায়। এটিও কিন্তু একটি বড় বিষয়। যেহেতু আর গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু সাধারণত তাদের বাসা থেকে যাওয়া আসা করে। তাদের কিন্তু এই যে বাড়ি ভাড়াটাও লাগে না বা এক্সট্রা অত বেশি খরচ হয় না। যার ফলে শহরে অবস্থান করলে যে খরচটা হয় যার ফলে কিন্তু এখানে সে কম মজুরিতেই চাকরি করতে চায় এবং এজন্য স্বল্প মূল্যে শ্রমিক পাওয়া যায়। এরপরে বলা হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ। গ্রামের পরিবেশ তো আমরা জানি। আমরা অনেকেই যখন বোর হয়ে যাই কাজকর্মে, চাকরিতে, পড়াশোনাতে, তখন কিন্তু আমরা গ্রাম্য পরিবেশে একটু ঘুরে আসতে চাই। কারণ কি? কারণ সেই নিরিবিলি পরিবেশ, যেখানে বায়ু দূষণ নাই, শব্দ দূষণ নাই, পানি দূষণ নাই, সেইরকম একটা জায়গাতে গেলে মনটা সবার ভালো হয়ে যায়, তাই না? তো এই স্বাস্থ্যকর পরিবেশে যেকোনো শ্রমিক কর্মচারীও কিন্তু খুব আগ্রহ সহকারে কাজ করতে আ চায় এবং যে বিভিন্ন কর্মচারী আছে, তারাও কিন্তু স্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে আগ্রহী হয় এবং তাদের ভালো লাগে। পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য মনও ভালো থাকে, তাই না? তো এটিও কিন্তু ব্যবসায় গ্রাম্য অবস্থানের আরেকটি বড় সুবিধা। এরপরে দেখো ঝামেলা মুক্ত পরিবেশ। গ্রামে তো এরকম যানজটের বিষয় বা পরিবেশ দূষণের বিষয়গুলো নাই, যেগুলো শহরে অবস্থান করছে। যার ফলে দেখা যাচ্ছে গ্রামে ব্যবসা অবস্থানের অনেক বড় সুবিধা হচ্ছে এখানে ঝামেলা মুক্ত পরিবেশ পাওয়া যায়। এটি একটি বড় সুবিধা। আচ্ছা এরপরে বলা হচ্ছে করের সুবিধা। আমরা জানি যে শহরে অনেক কর, ভূমি কর আম সহ হুম? বিভিন্ন কর দিতে হয়। কিন্তু গ্রামে সরকার কিন্তু অনেক জায়গাতেই কর অব্যাহতি দিয়েছে এবং এখানে কিন্তু অত বেশি কর দিতে হয় না। ঠিক আছে? এটিও কিন্তু একটি বড় সুবিধা। আচ্ছা এরপরে দেখো সরকারের আর্থিক সুবিধা। সরকার কিন্তু গ্রাম্য পরিবেশে যেগুলো অনুন্নত জায়গা সেগুলোতে যদি কেউ ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তারা কিন্তু সরকার থেকে অনেক আর্থিক সুবিধা তাদেরকে দিয়ে থাকে, ভর্তুকি দিয়ে থাকে, কর সুবিধা আ কর অব্যাহতি সুবিধা দিয়ে থাকে। যার ফলে কিন্তু এই গ্রাম্য অবস্থানে যারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তাদের কিন্তু এই সুযোগ সুবিধা তারা খুব সহজেই নিতে পারে। এটিও একটি বড় গ্রাম্য অবস্থানের সুবিধা। এরপরে বলা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানিক নিম্ন হার। অর্থাৎ কি? লেবার টার্নওভার। এক প্রতিষ্ঠান ছেড়ে আরেক প্রতিষ্ঠানে যাওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু শ্রম ঘূর্ণায়মান, তাই না? এই হারটা যত কম হবে, প্রতিষ্ঠানের জন্য কিন্তু তত বেশি ভালো হবে। তো ব্যবসায় প্রতিষ্ঠান মানে গ্রামের যেহেতু অনেক কম কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তো মানুষজন কিন্তু এক প্রতিষ্ঠান ছেড়ে আরেক প্রতিষ্ঠানে খুব একটা আ আ যায় না বা ওরকম একটা বিকল্প থাকেও না তাদের মধ্যে বিকল্প সুযোগ-সুবিধা। যার ফলে কিন্তু এখানে শ্রম ঘূর্ণয়ন মানিকের নিম্ন হার অর্থাৎ শ্রম ঘূর্ণয়ন মানটা কিন্তু অত বেশি হয়ে থাকে না। ঠিক আছে? এরপরে দেখো সম্প্রসারণের সুবিধা।
অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে আ যে একটা শহরে আমি যে ব্যবসা প্রতিষ্ঠানটা গঠন করেছি সেটা আমি বড় করতে চাই। কিন্তু এটি সম্ভব হয় না। কারণ এখানে সংস্থাপন ব্যয়টা অনেক বেশি হয় এবং জমির মূল্যটা অনেক বেশি হয়। মানুষের মানে সেই অনেকের পক্ষে, অনেক উদ্যোক্তার পক্ষে কিন্তু সেটি ক্রয় করা সম্ভব হয় না। এত টাকা খরচ করা সম্ভব হয় না। কিন্তু গ্রামের যেহেতু জমির দাম কম, এখানে কিন্তু খুব সহজেই সম্প্রসারণের সুবিধাটা পাওয়া যায়। খুব সহজেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারণ করা যায়। এরপরে বলা হচ্ছে শ্রম ব্যবস্থাপনা সুসম্পর্ক। গ্রামে যেহেতু মালিক পক্ষ, শ্রমিক পক্ষ একসাথে কাজ করে, সারাক্ষণ তাদের মধ্যে দেখা হচ্ছে, একটি পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে, আন্তরিকতার সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে দেখা যাচ্ছে এখানে শ্রম ব্যবস্থাপনার সুসম্পর্ক সবসময় বজায় থাকে। যেটি শহরে আমরা সেই সম্পর্কটা দেখতে পাই না। তো এই হচ্ছে গ্রাম্য অবস্থানের সুবিধা। এই আ গ্রামে এই সকল কারণে অনেক উদ্যোক্তাই গ্রামে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করতে আগ্রহী হয়। কিন্তু এতগুলো সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বেশ কিছু অসুবিধাও আছে। চলো আমরা সেই অসুবিধাগুলো দেখে নিই। এখানে বলা হচ্ছে ব্যবসায় গ্রাম্য অবস্থানের অসুবিধা। কি, কি অসুবিধা? ১ম যে অসুবিধা সেটা হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব। আমরা জানি যে শহরে প্রশিক্ষণের যে সুবিধাটা আছে, গ্রামে কিন্তু সেই প্রশিক্ষণের সুবিধাটা পাওয়া যায় না এবং এখানে শ্রমিক কর্মচারীও কিন্তু অত বেশি পাওয়া যায় না। যেহেতু সবাই শহরে পাড়ি দেয় এবং তারা বিভিন্ন প্রশিক্ষণে শহরে যেয়ে বিভিন্ন প্রশিক্ষণ আ নি প্রশিক্ষিত হয়ে নিজেকে দক্ষ করে তোলে। কিন্তু গ্রামে কিন্তু এই সুযোগটা অনেক কম বিধায় এখানে দক্ষ শ্রমিক পাওয়া যায় না। বেশিরভাগই শ্রমিক কর্মচারীরা অদক্ষ হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে বিপণন সংক্রান্ত সমস্যা। আমরা তো সাধারণত উৎপাদন করি বিক্রয়ের উদ্দেশ্যে। তাহলে বিক্রয়টা করতে হলে তো আমাদের বাজার সুবিধাটা পেতে হবে, বিপণনের সুবিধাটা পেতে হবে, তাই না? কিন্তু শহরে যে বিপণন সংক্রান্ত যে সুবিধাগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু গ্রামে কিন্তু এই মার্কেটিং এর এই বিপণন সংক্রান্ত সমস্যা অনেক দেখা যায়। এটিও একটি গ্রাম্য অবস্থানের অসুবিধা। এরপরে বলা হচ্ছে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আমরা জানি যে শহরের তুলনায় গ্রামের রাস্তাঘাট কিন্তু এতটা ভালো না। গ্রামে কিন্তু রাস্তাঘাট কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় ভালো না। কোনো জায়গায় বৃষ্টি হয়ে রাস্তা ভেঙে গেছে, ঠিক আছে? বন্যা হয়ে সব ডুবে গেছে। তো যার ফলে এখানে কিন্তু পরিবহন ব্যবস্থাটা অনুন্নত হয়ে থাকে এবং যোগাযোগ ব্যবস্থাও কিন্তু অর্থাৎ এখানে ইন্টারনেটের যে সুবিধাগুলো অত বেশি এখানে ইন্টারনেটের আ কি বলবো ওটাকে? ইন্টারনেটের যে স্পিড, ঠিক আছে? অতটা নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না। যার ফলে এখানে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিরাজ করে এবং এটি হচ্ছে গ্রাম্য অবস্থানের একটি বড় অসুবিধা। এরপরে বলা হচ্ছে সহায়ক প্রতিষ্ঠানের অনুপস্থিতি। এখানে কিন্তু বিভিন্ন শহরে যে বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, মেরামতি সংস্থা, হ্যাঁ? ফায়ার সার্ভিস বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আমরা পেয়ে থাকি। বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান গড়ে উঠছে শহরে। কিন্তু গ্রামে কিন্তু এই সকল সহায়ক প্রতিষ্ঠান গড়ে ওঠে না। যার ফলে অনেক উদ্যোক্তাই গ্রামে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী হয় না এই সকল অসুবিধার কারণে। এরপরে বলা হচ্ছে নিরাপত্তার অভাব। আমরা জানি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনী অনেক উন্নত। কিন্তু গ্রামে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিটা এত বেশি উন্নত না। এখানে কিন্তু আইন পেতে আইনশৃঙ্খলা কর্মীর আ আ সুযোগ সুবিধা পাওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে যায়। ঠিক আছে? যার ফলে এখানে অনেক জঙ্গি বাহিনী আ এখানে তাদের আস্তানা গাড়তে পারে এবং এর ফলে দেখা যাচ্ছে যে গ্রামের অবস্থানটা গ্রাম্য অবস্থানটা অনেক সময় নিরাপত্তার অভাবে ভোগে। ঠিক আছে? এটিও একটি গ্রাম্য অবস্থানের বড় অসুবিধা। এরপরে বলা হচ্ছে স্থানীয় রাজনীতির অশুভ হস্তান্তর। আমরা জানি গ্রামে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অতটা উন্নত না, এখানে কিছু স্থানীয় পলিটিক্স, লোকাল পলিটিক্স হয়ে থাকে গ্রামে। আমরা যেটাকে ভিলেজ পলিটিক্স বলে থাকি। ঠিক আছে? তো এইখানে বেশ কিছু ব্যক্তি দেখা যাচ্ছে তারা একচেটিয়াভাবে কিছু মানে অশুভ হস্তক্ষেপ করছে কোনো ব্যবসায়ের উপরে। এটি একটি বড় অসুবিধা গ্রাম্য অবস্থানের ক্ষেত্রে। এরপরে বলা হচ্ছে নাগরিক সুযোগ সুবিধার অপর্যাপ্ততা। আমরা জানি যে শহরে যে চিত্ত বিনোদন সুবিধা, যে হসপিটাল সুবিধা, শিক্ষা ব্যবস্থার যে সুবিধাগুলো, শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাগুলো পাওয়া যায়, পানি, পয়ঃনিষ্কাশন, গ্যাস। তো এখানে কিন্তু গ্রামে অবস্থানে কিন্তু এত সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় না। এটিও গ্রাম্য অবস্থানের একটি বড় অসুবিধা। এজন্য অনেক উদ্যোক্তাই গ্রামে শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হয় না। এরপরে বলা হচ্ছে শক্তি সম্পদের অভাব। আমরা জানি যে শহরে যেভাবে গ্যাস, বিদ্যুৎ, কয়লা, আম তেল এগুলো পাওয়া যায়, গ্রামে কিন্তু এতটা পাওয়া যায় না। ঠিক আছে? অনেক গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি, গ্যাস পৌঁছায়নি এবং বিদ্যুৎ পৌঁছালেও দেখা যাচ্ছে যে ৫ ঘন্টা ৬ ঘন্টা দিনের মধ্যে বিদ্যুৎ থাকছেই না।
তো এই যে শক্তি সম্পদের অভাব, এই কারণে এটি একটি বড় অসুবিধা গ্রাম্য অবস্থানের এবং এই সমস্যার কারণে অনেকেই গ্রাম্য অবস্থানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হয় না। এরপরে দেখো বলা হচ্ছে আর্থিক প্রতিবন্ধকতা। আমরা জানি যে ব্যবসায় এর জন্য বিভিন্ন আর্থিক সহায়তা, আর্থিক সংস্থান করা লাগে, তাই না? তো এগুলো ব্যাংক, বীমা এগুলো থেকে সাধারণত আমরা এগুলো আর্থিক মানে আর্থিক যে সহযোগিতা পেয়ে থাকি। কিন্তু গ্রামে তো এগুলো পাওয়াটা অনেকটাই কঠিন। গ্রামে ব্যাংক, বীমা তেমনভাবে গড়ে ওঠেনি। এবং কেউ যদি মানে ইম্পোর্ট এক্সপোর্ট এর বিজনেস করতে চায়, সেক্ষেত্রে এলসি খুলতে হয়। ঠিক আছে? প্রত্যয়পত্র সেটিও খোলাটা অনেক কষ্টকর হয়ে যায়। এজন্য শহরে যেতে হয়। এই যে বিভিন্ন আর্থিক প্রতিবন্ধকতা দেখা যায় গ্রামে ব্যবসায় অবস্থানের ক্ষেত্রে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ শহরে অবস্থানের কি, কি সুযোগ সুবিধা, গ্রামের অবস্থানের কি, কি সুযোগ সুবিধা, কি, কি অসুবিধা এগুলো শিখলাম, দেখলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো তাহলে তোমরা যদি বুঝতে পারো আমি একটি তোমাদের সৃজনশীল দিচ্ছি। আমাকে তোমরা এটি করে দেখাবা। ঠিক আছে? এখনই তোমরা পজ করে সৃজনশীলটা করবা এবং ছবি তুলে এই ক্লাসের নিচে দিয়ে দিবা। ওকে? তাহলে দেখো একটা সৃজনশীল প্রশ্ন এখানে নিয়ে আসা হয়েছে। মিস্টার বারি একটি কাপড়ের মার্কেটের মালিক। সুন্দর যাতায়াত ব্যবস্থা, কঠোর নিরাপত্তা, দক্ষ কর্মী, সহজপ্রাপ্ততা এবং ক্রেতাদের ব্যাপক সমাগম স্থলে তার মার্কেটটি হওয়ায় মার্কেটের দোকানগুলোতে ভিড় সবসময় লেগে থাকে। তিনি একটি কাপড়ের কারখানা গড়ে তোলার কথা ভাবছেন। শহরের মধ্যে কারখানা করতে চাইলে পরিবেশ অধিদপ্তর তার অনুমতি দিতে চাননি। তাই তিনি এমন একটি স্থান বেছে নিয়েছেন যেখানে সরকার অবকাঠামো গড়ে দিয়ে প্লট হস্তান্তর করছে। অনেকেই সেখানে শিল্প গড়ে তোলায় তাকে এ নিয়ে তেমন বেগ পেতে হচ্ছে না। আচ্ছা। এখন নম্বর হচ্ছে ব্যবসার অবস্থান কি? কাঁচামালের নৈকট্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো। মিস্টার বারি তার কাপড়ের মার্কেটে কোন ধরনের অবস্থান গড়ে তুলেছেন? কোন ধরনের অবস্থানে গড়ে তুলেছেন তার কাপড়ের ব্যবসাটি? এখানে দেখো সুন্দর যাতায়াত ব্যবস্থা, কঠোর নিরাপত্তা, দক্ষ কর্মী, সহজপ্রাপ্ততা এবং ক্রেতাদের ব্যাপক সমাগম স্থলে তার মার্কেটটি গড়ে তুলেছেন। তাহলে তার মার্কেটটি কোথায় গড়ে তুলছে? গ্রামে অবস্থান নাকি শহর অবস্থানে? তোমরা অবশ্যই পারবে। আমি কিন্তু বলব না। নিজে থেকে করতে হবে। ঠিক আছে? আমি শুধু তোমাদের হিন্টস দিয়ে গেলাম। এরপরে দেখো মিস্টার বারি কাপড়ের কল স্থাপনের আ যে ধরনের অবস্থান বাছাই করেছেন উদ্দীপকের আলোকে তার যথার্থ মূল্যায়ন করেন। পরবর্তীতে তিনি আরেকটি কাপড়ের কারখানা গড়ে তোলার জন্য তো পরিবেশ অধিদপ্তর তার অনুমতি দেয়নি। তখন তিনি এটা কোথায় করছেন? এমন একটি স্থানে যেখানে সরকার অবকাঠামো গড়ে দিয়ে প্লট হস্তান্তর করছে এবং সেখানে অনেকেই শিল্প আ গড়ে তুলেছে। তাহলে এই স্থানটা কোনটা বলো তো? একটু আগেই পড়িয়েছে শিল্প মানে ব্যবসায় অবস্থানের যে প্রকারভেদ ৩ টার মধ্যে কিন্তু আছে। অবশ্যই পারবা এবং তার যথার্থতা তোমাকে মূল্যায়ন করতে হবে। এটা উচ্চতর দক্ষতা নিজের ভাষায় লেখো। আমি হিন্টস দিয়ে দিলাম। আজকের ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে করতে পারো তাহলে অবশ্যই এই সৃজনশীল প্রশ্নটা তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে করেছ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। তবে যেহেতু আজকে আমরা মানে আমার দিক থেকে তোমাদের আর অন্য শিক্ষক ২ টি ক্লাস নিবে। আজকে তোমাদের সাথে আমার এই উৎপাদন ব্যবস্থাপনার সর্বশেষ ক্লাস। সিলেবাসটা প্রায় শেষ হয়ে গেছে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি আবারও তোমাদের ক্লাস নিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। তোমাদের প্রশ্ন যদি থাকে তোমরা কমেন্টে জানাবা যে কোন, কোন টপিকস এর উপরে তোমরা ক্লাস চাও। তাহলে অবশ্যই আমি সেই টপিকস এর উপরে ক্লাস রেডি করে তোমাদের ক্লাসটি নিবো। এবং কোনগুলো তোমরা বুঝতে পারছো না সেগুলো অবশ্যই জানাবা। ঠিক আছে? আর আমি আশাবাদী খুব সহজে তোমাদের সাথে আমাদের শ্রেণীকক্ষে দেখা হচ্ছে। ওকে? সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাই। দোয়া করো আমি যেন সুস্থ থাকি, তোমাদের সাথে দেখা করতে পারি। ওকে? তাহলে সবাই পড়াশোনা করো। পড়াশোনা কিন্তু কেউ ছেড়ে দিও না। খুব ভালো করে ক্লাসগুলো নোট করো। যারা আগের ক্লাসগুলো করোনি, আজকে আমার ১৪ নাম্বার ক্লাস তোমাদের সাথে। তো যারা আগের ক্লাসটি করোনি ১৩ টি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আছে। আর ঢাকা কলেজের পেজে আছে, ঢাকা কলেজের ইউটিউব চ্যানেলে আছে। ঠিক আছে? তো ব্যবস্থাপনা বিভাগের ইউটিউব চ্যানেলে আছে। অনেক জায়গাতে ক্লাসগুলো আছে। তোমরা সার্চ দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে অবশ্যই ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারো বা ক্লাসগুলো তোমরা করতে পারো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। ধন্যবাদ সকলকে।